গাজায় এবার রাস্তায় মারা যেতে শুরু করেছে অনাহারী মানুষ। পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করার প্রস্তাব পাশ ইসরায়েলের সংসদে। জটিল থেকে জটিলতর হচ্ছে ট্রাম্পের এপস্টাইন যৌন কেলেঙ্কারি। ইউক্রেনে বিধ্বস্ত ফ্রান্সের যুদ্ধ বিমান। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় এবার রাস্তায় মারা যেতে শুরু করেছে অনাহারী মানুষ। বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে কথা। জাতিসংঘ বলেছে, গাজায় বর্তমানে মানব রচিত দুর্ভিক্ষ চলছে। গাজার কমপক্ষে 1/4 মানুষ বর্তমানে দুর্ভিক্ষের শিকার। গাজার স্বাস্থ্য বিভাগ বুধবার জানিয়েছে, সর্বশেষ 24 ঘণ্টায় অনাহারে মারা গেছে আরও 10 জন ফিলিস্তিনি। এর আগে একদিনে মারা গেছে 15 জন। এ নিয়ে রোববার থেকে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে অর্ধশতাধিক। মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার, অক্সফাম, সেভ দ্য চিলড্রেন সহ 109টি সংস্থা বুধবার এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, অনাহারে গাজায় গণহারে মৃত্যু শুরু হতে পারে যে কোনো সময়। এসব সংস্থা অভিযোগ করেছে, শত শত খাদ্যবাহী ট্রাক নিয়ে গাজায় প্রবেশের জন্য অপেক্ষা করছে তাদের কর্মীরা। কিন্তু ইসরায়েল আর্মি গাজায় প্রবেশের সব পথ আটকে রেখেছে। এর ফলে কর্মীদের চোখের সামনে ধুকে ধুকে মরছে গাজার মানুষ। অপরদিকে তাদের বেছে নিতে হচ্ছে বিকল্প এমন সব পথ যেখানে রয়েছে মৃত্যুর সম্ভাবনা। আন্তর্জাতিক একটি সংস্থার এক ত্রাণকর্মী গাজার দুর্ভিক্ষের করুণ চিত্র তুলে ধরে বলেছেন, ফিলিস্তিনি শিশুরা তাদের মা বাবাকে বলছে তারা আর বাঁচতে চায় না, তারা বেহেশতে যেতে চায়, কারণ সেখানে গেলে খাবার পাওয়া যাবে। গত মার্চ মাস থেকে ইসরায়েল সমগ্র গাজায় কঠোর অবরোধ আরোপ করে, বন্ধ করে দেয় জাতিসংঘ সহ সমস্ত সংস্থার ত্রাণ কার্যক্রম। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আর্মি মিলে কিছু ত্রাণ শিবির খুলেছে, আর সেখানে ত্রাণ আনতে যাওয়া 1000-এর বেশি ফিলিস্তিনিদের তারা গুলি করে হত্যা করেছে। পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে ইসরায়েলের সংসদ নেসেটে। বুধবার 71/13 ভোটে পাশ হয়েছে এই প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিম তীর ইসরায়েলের সাথে যুক্ত হলে ইসরায়েল রাষ্ট্র আরও শক্তিশালী হবে এবং ইসরায়েলের নিরাপত্তাহীনতা দূর হবে। ইসরায়েল এর আগেও বেশ কয়েকবার পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার উদ্যোগ নিয়েছে, কিন্তু ইউরোপের বিরোধিতার কারণে সেটি বাস্তবায়ন করতে পারেনি তারা। বর্তমানে ফিলিস্তিন নামক যে নামে মাত্র একটি রাষ্ট্র রয়েছে, তা হল মূলত এই পশ্চিম তীর। পশ্চিম তীর 1967 সাল থেকে ইসরায়েলের দখলে। তবে ইসরায়েলের দখলে থাকলেও এটিকে কেউ ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর দখলে নেওয়ার পর সেখানে এখন পর্যন্ত 7 লাখের বেশি ইহুদিদের বসতি স্থাপন করেছে, আর এটি করা হয়েছে ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে। বর্তমানে এসব সেটেলার বা অবৈধ ইসরায়েলিরা প্রতিনিয়ত সশস্ত্র হামলা করছে সেখানকার ফিলিস্তিনিদের। অস্ত্রের জোরে এসব সন্ত্রাসী ইহুদিরা দখল করে নিচ্ছে ফিলিস্তিনিদের ক্ষেত, খামার ও বাড়িঘর। তাদেরকে সহায়তা করছে ইসরায়েল আর্মি। 1967 সালে পশ্চিম তীর ইসরায়েল দখলে নেয়ার পর সেখানে তখন থেকে মোতায়েন রয়েছে হাজার হাজার ইসরায়েলি সেনা। রয়েছে ইসরায়েলের অনেক ঘাঁটি। সেখানে ইসরায়েল নির্মাণ করেছে অনেক কারাগার। এসব কারাগারে ইসরায়েল আর্মি বছরের পর বছর বন্দী করে রেখেছে ফিলিস্তিনি অনেক যুবকদের। নারীদের ধরে এনে নিয়মিত ধর্ষণ করা হয় এসব কারাগারে। পশ্চিম তীরে বর্তমানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে যে নামে মাত্র ফিলিস্তিনি সরকার রয়েছে, তারা মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দালাল। তাদের নেই কোনো নিজস্ব আর্মি, আছে শুধু পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনীও ইসরায়েল আর্মির মতো ফিলিস্তিনের সাধারণ জনগণের বিরুদ্ধে। সম্প্রতি পুলিশের গুলিতে পশ্চিম তীরে নিহত হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি সাধারণ নারী পুরুষ। পশ্চিম তীরের নামে মাত্র ফিলিস্তিনি সরকার চলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিভিন্ন আরব শাসকদের অনুদানে। ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের সরকার হল ইয়াসির আরাফাতের সরকারের উত্তরসূরি। ইয়াসির আরাফাত ও তার সরকার একসময় ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার কারণে প্রতিবাদী শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে জন্ম নেয় হামাস। তাদের লক্ষ্য অবৈধ আর সন্ত্রাসী ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত করা। এজন্য তারা সশস্ত্র যুদ্ধ শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে। দ্রুত তারা জনপ্রিয় হয়ে ওঠে সমগ্র ফিলিস্তিনে। 2006 সালে ফিলিস্তিনের সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে তারা জয়লাভ করে, কিন্তু ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের দালাল মাহমুদ আব্বাস সরকার হামাসের হাতে ক্ষমতা দিতে অস্বীকার করে। গণতন্ত্রের মুখোশধারী যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব হামাসকে বাধা দেয় ফিলিস্তিনে সরকার গঠনে। এই অবস্থায় মাহমুদ আব্বাসের দল পিএলও আর তাদের পুলিশ ঝাঁপিয়ে পড়ে হামাসের ওপর। শুরু হয় গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে হামাস গাজা দখল করে এবং 2007 সাল থেকে তারা গাজার শাসন পরিচালনা করে আসছে। কিন্তু গাজার সীমান্তে থাকা ইসরায়েল তাদেরকে বিচ্ছিন্ন করে রাখে সমগ্র বিশ্ব থেকে।
গাজা পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে। প্রায় গাজার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে সেই থেকে। এই যুদ্ধ চূড়ান্ত রূপ নেয় 2023 সালের 8 অক্টোবর। পরবর্তী ইতিহাস হল যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের অস্ত্রে ও অর্থে ইসরায়েল সমস্ত গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বর্তমানে সর্বাত্মক অবরোধ আরোপ করে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সেখানকার সাধারণ মানুষের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র বিভিন্ন দেশ আজ যেন দৃঢ় প্রতিজ্ঞ গাজার 20 লাখের বেশি ফিলিস্তিনের চিরতরে শেষ করে দিয়ে ইসরায়েল নামক রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর তাদের এ কাজে সহায়তার জন্য গত মে মাসে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় $3.2 ট্রিলিয়ন অস্ত্র ক্রয় সহ বিনিয়োগ চুক্তি করেছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমে জড়িয়ে পড়ছেন জেফ্রি এপস্টাইন যৌন কেলেঙ্কারিতে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ট্রাম্পকে বলেছেন, এপস্টাইন কেসে অনেকের সাথে তার নামও রয়েছে, তবে এপস্টাইনের মধুচক্রে কারা যাতায়াত করত তাদের নামের কোনো তালিকা উঠে আসেনি এপস্টাইন মামলায়। গত মে মাসে ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ট্রাম্পকে জানান এ তথ্য। বুধবার গোপন সূত্রে এ খবর প্রকাশ করেছে CNN। এদিকে ফ্লোরিডার এক বিচারক এপস্টাইন মামলার নথিপত্র প্রকাশ করতে অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় চলতি সপ্তাহে ফ্লোরিডা, নিউ ইয়র্ক সহ বিভিন্ন আদালতকে অনুরোধ করে জেফ্রি এপস্টাইন মামলার সব নথিপত্র প্রকাশ করার জন্য, কিন্তু বুধবার ফ্লোরিডার রবিন জোসেনবার্গ নামক এক বিচারক বলেন এইসব ডকুমেন্ট প্রকাশ করা যাবে না। অপরদিকে ডেমোক্রেটদের সাথে অনেক রিপাবলিকান কংগ্রেসম্যানও যোগ দিচ্ছেন এপস্টাইন যৌন কেলেঙ্কারি ডকুমেন্ট প্রকাশ্যে আনার জন্য। ইউক্রেনকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ও অ্যান্টি ড্রোন মিসাইল সিস্টেম। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠন করা হয় ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ। চলতি সপ্তাহে 18তম বৈঠক করেছে 52টি দেশের এই গ্রুপ। গত ফেব্রুয়ারির পর এই বৈঠকে প্রথমবারের মতো যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরও কঠোর করা এবং ইউক্রেনকে অধিকার সামরিক সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানি ইউক্রেনকে 5টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সরবরাহ করবে। এসব মিসাইল তারা সংগ্রহ করবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। রাশিয়া জার্মানিকে সাবধান করেছে ইউক্রেন বিষয়ে বাড়াবাড়ি বন্ধ করার জন্য। মস্কো বলেছে জার্মানি ধীরে ধীরে নাৎসিবাদের দিকে ফিরে যাচ্ছে। এদিকে ফ্রান্স যখন ইউক্রেনকে নতুন করে মিরেজ 2000 যুদ্ধ বিমান সরবরাহের ঘোষণা দিয়েছে, তখন মঙ্গলবার ইউক্রেনের আকাশে বিধ্বস্ত হয়েছে একটি মিরেজ 2000 বিমান। এসব বিমান ফ্রান্স ইউক্রেনকে দিয়েছে গত ফেব্রুয়ারি মাসে। ফ্রান্সের কাছে বর্তমানে 26টি মিরেজ 2005F যুদ্ধ বিমান রয়েছে। এসব যুদ্ধ বিমান 2029 সালেও অবসরে পাঠানোর কথা রয়েছে। তবে ফ্রান্স এসব বিমান বর্তমানে সরবরাহ করবে ইউক্রেনকে। পশ্চিমা বিশ্ব তাদের বিপুল পরিমাণ অস্ত্র ইউক্রেনকে দিয়েছে, যেগুলোর মেয়াদ শেষের পথে ছিল। এছাড়া সম্প্রতি মেয়াদ শেষ হয়ে যাওয়া অনেক অস্ত্র ইউক্রেনকে দিয়েছে তারা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।